আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আজকে বেশ কিছু বড় খবর আছে। এই কমেন্টটা কোত্থেকে আসে অটোমেটিক? দর্শক, প্রথম যে খবরটি সেটি হলো ইরান নিউক্লিয়ার বোমা বানাবার ঘোষণা দিয়েছে। কেন? কোন পরিস্থিতিতে ইরান এই ঘোষণাটি দিয়েছে জানাবো। পাশাপাশি পাকিস্তান এবং আফগানিস্তান যুদ্ধ চলাকালীন সময় ইরানকে অনেক বড় সাপোর্ট দিয়েছে এবং সেটি সিবিএস সহ এনডিটিভি সহ পৃথিবীর বেশ কিছু গণমাধ্যমে আসছে এই ব্যাপারে পাকিস্তানের বক্তব্য কি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানকে যে কোনোভাবে বশ্যতা স্বীকার করতে বাধ্য করতে চান, কিন্তু ইরান বলছে আমেরিকার এই চেষ্টা সারা জীবনও সফল হবে না। দর্শক, এছাড়া আরো অনেকগুলো খবর আছে, আমি অল্প সময়ের মধ্যে খবরগুলো আপনাদের দিতে চাই। পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন, মায়ানমার থেকে দেখছেন বোরহান উদ্দিন মজুমদার, মায়ানমারে আমাদের ভাইরা কেমন আছে জানাবেন কমেন্ট করে। সিলেট শাহপরান থেকে সবসময় দেখেন না, সিঙ্গাপুর থেকে দেখছেন এক ভাই। ওকে দর্শক, যে খবরটি দিয়ে শুরু করতে চাই, পাকিস্তান, আমেরিকা এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা চলছিল, এই যুদ্ধের যুদ্ধবিরতি এবং আনুষ্ঠানিকভাবে একটা টেকসই সমাধানের জন্য ব্যাপক কাজ করে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দুজনে মিলে চেষ্টা করেন যে কোনোভাবে যুদ্ধটা বন্ধ করার, এবং তারা সফল হয়েছেন, যুদ্ধবিরতি হয়েছে। এরপর যে কোনোভাবে দুই দেশকে এক টেবিলে বসান এই দেশটি। পৃথিবীর অনেক দেশ চেষ্টা করেও পারেনি। পাকিস্তানের সাথে ইরানের সম্পর্ক খুব বেশি ভালো আবার খুব খারাপ তা নয়। দুটো বিষয় আছে। এক, ইমরান খানের সময় ইরানের সাথে পাকিস্তানের সম্পর্কটা ভালো ছিল, মাঝখানে কিছুটা খারাপ হয়েছে। এই মুহূর্তে পাকিস্তান ইরানের সম্পর্কটা অনেকটা ভ্যারি করে আমেরিকা এবং সৌদি আরবের উপর ডিপেন্ড করে। আমি লং আলোচনা যাব না। আমেরিকা যখন কোনোভাবে ইরানকে সাইজ করতে পারছিল না, ইরান যখন আমেরিকাকে প্রতি মুহূর্তে পাল্টা জবাব দিচ্ছিল, তখন তুরস্ক, মিশর, এরকম আরো কিছু দেশ ইরানের সাথে সমঝোতার চেষ্টা করে। এমনকি আমেরিকা চীনের শরণাপন্ন হয়, রাশিয়ার শরণাপন্ন হয়, কিন্তু ইরান তার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা নিরাপত্তা প্রশ্নে কাউকে পাত্তা দেয় না। সর্বশেষ পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির সফর করেন ইরানে, 3 দিন সেখানে অবস্থান করেন, এবং পাকিস্তানের হাই ডেলিগেশন, পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তিনিও ইরান সফর করেন। পাকিস্তানের সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কথা বলছি। সিবিএস নিউজটি নতুন করে যে সংবাদ প্রকাশ করেছে এবং ভারতের এনডিটিভিও যে সংবাদটি প্রচার করেছে, সেখানে বলা আছে ইরানের প্রাইভেট বিমান, মানে যাত্রীবাহী বিমান এবং সেনা বিমান বা যুদ্ধ বিমান পাকিস্তানের নূর খান এয়ারবেজে আত্মরক্ষার জন্য আশ্রয় দেয় পাকিস্তান। অর্থাৎ ইরান ইসরায়েল এবং আমেরিকার হাত থেকে বাঁচার জন্য তার গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমানগুলো, মূল্যবান যাত্রীবাহী বিমানগুলো পাকিস্তানে পাঠায় এবং সেখানে পাকিস্তান সেই বিমানগুলোকে আশ্রয় দেয়। কে বলছে? সিবিএস নিউজ এবং এনডিটিভি। এনডিটিভি হলো ভারতের, সিবিএস আমেরিকান। বলা হচ্ছে শুধু পাকিস্তান নয়, আফগানিস্তানেও ইরানের এই যুদ্ধ বিমান এবং বিমানগুলো রাখা হয় গোপন স্থানে বা গোপন ভাবে। নূর খান বেসটি সম্পর্কে যদি আপনাদের শুনতে হয়, প্রথমে জানতে হবে এটি পাকিস্তানের সেনা সদর দপ্তরের খুব কাছে, অর্থাৎ রাওয়ালপিন্ডির খুব কাছে। পাশাপাশি এখানেই, মানে এটা থেকে খুব কাছেই রয়েছে পাকিস্তানের নিউক্লিয়ার বোমা বা অ্যাটম বোমাগুলো। এটা খুবই সিগনিফিক্যান্ট এবং স্ট্র্যাটেজিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি পজিশন। পাকিস্তান এই ব্যাপারে বলেছে এই অভিযোগ মিথ্যা। সত্য কি মিথ্যা আমিও আপনি জানি না, কিন্তু পাকিস্তান বলেছে এটা
মিথ্যে অভিযোগ, প্রমাণহীন একটি অভিযোগ। আর ইরান এই ব্যাপারে কোনো কথা এখনো বলেনি। কিন্তু আমেরিকা যে দাবি করেছিল, ইসরায়েল যে দাবি করেছিল তারা ইরানে হামলা করে পুরো এয়ারপোর্ট, এয়ার পজিশন, এয়ারওয়েজ, যুদ্ধ বিমান, ড্রোন সব ধ্বংস করেছে, তার প্রথম মিথ্যা প্রমাণ হয়ে গেল এবার। কারণ ইরানের যুদ্ধ বিমান বলি বা কি বলবো যাত্রীবাহী বিমান বলি, সবগুলো ছিল এই দুটো দেশের বেজে। তার মানে ইরান জানে যে এইগুলোকে টার্গেট করবে আমেরিকা এবং ইসরায়েল, তাই আগে সরিয়ে ফেলেছে। যদিও আমি পাকিস্তানের অস্বীকারটাকে বলবো এটা পলিটিক্যাল বক্তব্য, যাতে করে ভারত পাকিস্তানকে বিপদে ফেলতে পারে আমেরিকার চোখে বা পশ্চিমাদের চোখে। সিবিএস গণমাধ্যমটির যে রিপোর্টার এই সংবাদটি পরিবেশন করেছে বা লিখেছে, আমি একটু খোঁজ খবর নিয়ে জেনেছি সেই রিপোর্টারের সাথে ইসরায়েলের সম্পৃক্ততা আছে, ইহুদি বা ইসরায়েলের অর্থায়নের একজন ব্যক্তি। তারপরও এই সংবাদটি কতটুকু সত্য কতটুকু মিথ্যা তার চেয়ে বড়, যদি আমেরিকাকে গালফ কান্ট্রি সহযোগিতা করতে পারে, যদি ইসরায়েলকে আরব আমিরাত সহযোগিতা করতে পারে, তাহলে ইরানের মতো একটি মুসলিম দেশকে পাকিস্তান, আফগানিস্তান সহযোগিতা করতে পারবে না? এটা কি কোনোভাবে সিদ্ধ? যদিও পাকিস্তান তার মোড়লদের ভয়ে অস্বীকার করছে, কিন্তু পাকিস্তান কাজটি তো ঠিক করেছে। এটি নিয়ে দ্বিতীয় আর কোনো মত থাকার কথা না। 2 নম্বর গুরুত্বপূর্ণ খবর, আমেরিকা তার নিউক্লিয়ার সাবমেরিন ইরানের জলসীমার খুব কাছে নিয়ে আসছে। আমি আমার আজকের দ্বিতীয় যে লাইভ সেখানে বলেছি, ইরানের পক্ষ থেকে ইরানের একজন গুরুত্বপূর্ণ পলিটিশিয়ান স্টেটমেন্ট দিয়েছেন, বক্তব্যতে বলেছেন, যদি আমেরিকা বা ইসরায়েল আর একবারও ইরানে আক্রমণ করে, তাহলে ইরান নিউক্লিয়ার বোমা বানাবে বা অ্যাটম বোমা বানাবে। কথাটা আবার শোনেন, ইরান বলছে যদি আমেরিকা বা ইসরায়েল ইরানে আর একবারও আক্রমণ করে, হামলা করে, তাহলে সেই ক্ষেত্রে ইরান চোখ বন্ধ করে নিউক্লিয়ার বোমা বানাবে। তার দুটো কারণ উল্লেখ করেছেন তিনি। বলছেন যে 40 বছর ধরে ইরানের উপর অভিযোগ আর নিষেধাজ্ঞা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বড় অন্যায় করেছে। সেই অন্যায় থেকে আমেরিকাকে এবার মাসুল দিতে হবে, এবং সেই মাসুল হলো ইরান তার বৈধ অধিকার ফেরত পেতে চায়। তিনি বলছেন, আমরা বারবারই বলেছি আমরা নিউক্লিয়ার বানাবো না বা বানাচ্ছি না, কিন্তু আমেরিকা আমাদের উপর বারবারই যুদ্ধ চাপিয়ে দিয়েছে, আমাদের অজস্র মানুষকে হত্যা করেছে, আমাদের অনেক ক্ষতি করেছে রাষ্ট্রীয়ভাবে, ঐতিহ্যগতভাবে, ব্যাপক অ্যাটাকের মাধ্যমে। আমরা এখন কোনোভাবেই আমেরিকাকে বিশ্বস্ত পার্টনার তো দূরের কথা, তাদের সাথে যে আমরা আলোচনা করছি বিশ্বস্ত হিসেবে তাদেরকে বিশ্বাস করি না। আমাদের গ্রান্টার হিসাবে চীন এবং রাশিয়া যদি এগিয়ে আসে, সেই ক্ষেত্রে আমরা হয়তো আলোচনায় বসতে পারি। কিন্তু ইরানের এই বক্তব্য এটি প্রমাণ করেছে যে উত্তর কোরিয়া আমেরিকার টার্গেট ছিল, কিন্তু উত্তর কোরিয়া টাচ করার সাহস করে না পৃথিবীর কোনো দেশে। আমেরিকা তো নাই, কারণ তাদের নিউক্লিয়ার আছে। তো এখন ইরান বলছে যে আমাদের 60% যে ইউরেনিয়াম আছে সমৃদ্ধ করা, যদি আরেকবার ইরানে হামলা হয় আমরা এটা 90% নিয়ে যাব এবং আমরা নিউক্লিয়ার বোমা বানাবো। অর্থাৎ এই বক্তব্যটি দিয়ে ইরান দুটো জিনিসকে বৈধ করলো। এক, যদি আর একবারও আমেরিকা ইরানের উপর হামলা করে, সেই ক্ষেত্রে ইরান যদি নিউক্লিয়ার বানিয়ে থাকে, হঠাৎ করে তারা একটা টেস্ট করে বলবে আমরা বলেছিলাম আমাদের উপর আবার হামলা করলে আমরা নিউক্লিয়ার বানাবো, তাই আমরা বানিয়েছি। এটা আমেরিকার জন্য বানিয়েছি, আমরা আগে বানাই নাই, এখন আমরা বানিয়েছি। বিষয়টা সহজে বুঝতে পারছেন তো? অর্থাৎ ইরান তার রাস্তাকে খুলে দিয়েছে। এক, যদি আমেরিকা বা ইসরায়েল আর একবারও ইরানে হামলা করে, তাহলে ইরান আগে যে নিউক্লিয়ার বানিয়ে রেখেছে গোপনে, এটাকে প্রকাশ্যে এনে বলবে যে এই দেখো আমাদের উপর হামলা করছে, তাই আমরা নিউক্লিয়ার বানাইছি। এখন আমেরিকা তুমি অ্যাটাক করো, যদি তুমি অ্যাটাক করো আমি তোমার খোদ আমেরিকা, ওয়াশিংটন, পেন্টাগন
কিংবা তোমার নিউ ইয়র্কে আমার মিসাইল মারবো, মানে নিউক্লিয়ার মিসাইল মারবো। অর্থাৎ পারমাণবিক শক্তিধর দেশকে কোনো দেশ সহজে নাড়ে না। দেখবেন এটা সাময়িক ছোটখাটো যুদ্ধ হয়, যেমন পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধটা মাত্র কয়েক দিন টিকলো, তারপর বন্ধ হয়ে গেল, কারণ দুজনই পারমাণবিক শক্তিধর। দ্বিতীয় চান্সটা হলো ইরানের এরকম, ইরান যদি নিউক্লিয়ার না বানিয়ে থাকে, দ্বিতীয়বার হামলা হলে তারা নিউক্লিয়ার বানানোর একটা পথ খুঁজে পাবে, অর্থাৎ বলবে এই কারণে আমরা নিউক্লিয়ার বানিয়েছি। এখন ট্রাম্প এবং ইসরায়েল, মানে আমেরিকা এবং ইসরায়েল পড়ে গেছে চাপে, অর্থাৎ প্রতিটি বিষয় ইরান তার সুবিধা মতো বক্তব্য যেমন দিচ্ছে, সুবিধাটা তার পক্ষে নিচ্ছে। আমেরিকা হামলা করলে এখন হরমুজ তারা দখল, শুধু হরমুজ দখল না, হরমুজে 21 থেকে 30 কিলোমিটার একটা মানে সরু পথ আছে, এক পাশে ইরান, এক পাশে ওমান। ইরান কি বলছে জানেন? ইরান বলছে এই 30 কিলোমিটার নয়, পুরো 300 কিলোমিটার এখন ইরানের অঞ্চল, হরমুজ প্রণালীর অঞ্চল হবে। 300 কিলোমিটার এখন তারা তাদের আয়ত্তে নিয়ে আসছে, এবং এখান দিয়ে কেউ চলাচল করতে পারবে না, চললে টোল দিতে হবে। আগে ছিল ইরানের 21 কিলোমিটার অথবা 30 কিলোমিটার হরমুজ প্রণালীর শুরু পথ, এখন এটাকে 300 কিলোমিটার করে ফেলছে ইরান। এখন আরবরা মাথায় হাত দিচ্ছে আর ট্রাম্প গালে হাত দিচ্ছে, যে আমি যেখানে চান্স নিয়েছি সেখানে ইরান বেঁকে বসতে, শুধু বেঁকে বসেনি, ইরান তার মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। অর্থাৎ হরমুজ প্রণালী এখন প্রায় 300 কিলোমিটার ইরানের দখলে থাকবে। এখন কি করবে আরব আমিরাত বা আরবের দেশগুলো? এই পরিস্থিতির মধ্যে আরো কিছু দুর্দান্ত খবর এসছে। ডোনাল্ড ট্রাম্প তার জরুরি বৈঠক শুরু করেছেন। এখন তো আমেরিকার সময় সকালবেলা তার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিটিং এ বসছেন, ইরানে একটা বড় আক্রমণের পরিকল্পনা তৈরি করার জন্য। জেডি ভেন্স, মার্ক রুবিও, আরো কি বলে ডেন কেন, চিফ অফ স্টাফ জেনারেল, আরো অনেকেই বসছেন। এই মিটিংটি শেষ হলে ট্রাম্পের সোশ্যাল যে মিডিয়া আছে, ট্রুথ সোশ্যাল, সেখানে আমরা নিঃসন্দেহে কোনো বক্তব্য পাবো। তিনি প্রতিদিন অজস্র পোস্ট করবেন, এটা তার একটা ক্যারেক্টার। ঘুম থেকে উঠি তাকে কোনো না কোনো পোস্ট করতে হয়, নতুবা টয়লেট ঠিক মতো হয় না। তো এই পরিস্থিতির মধ্যে আরবের দেশগুলো ভিন্ন ভিন্ন পজিশনে দাঁড়াচ্ছে। বিশেষ করে জর্দান এবং আরব আমিরাতের অবস্থানটা এক পক্ষে, ইসরায়েলের পক্ষে। আর বাকি আরব রাষ্ট্রগুলো তাকিয়ে আছে চীন এবং রাশিয়ার দিকে, কারণ একদিকে তারা ইরানকে ভয় পাচ্ছে, আবার অন্যদিকে কারণ ইরানের উত্থান মানে শিয়া উত্থান হবে মধ্যপ্রাচ্যে, আর বাকিরা যারা সুন্নিপন্থী রাষ্ট্রগুলো তাদের পতন হবে, এই ভয়টা আছে। ইরানের হিস্ট্রি অনেক কিছু আছে, সবসময় তো পজিটিভ না কিছু নেগেটিভ বিষয় আছে। কিন্তু চীন এবং রাশিয়া আরবকে বোঝাতে চাইছে বা ইরানের সঙ্গে আলোচনা করে এইটুকু বোঝাতে চেয়েছে, যদি আমেরিকাকে তোমরা খেদিয়ে দাও তোমাদের এই অঞ্চল থেকে, তোমাদের নিরাপত্তা চীন অথবা রাশিয়া দেবে। পাশাপাশি ইরান তোমাদের সাথে কোনো প্রকার জটিলতা বা সংঘর্ষে বা অ্যাটাকে জড়াবে না, সেটা সিকিউরিটি বা সেটার স্বীকৃতি বা সেই ব্যাপারে গ্রান্টি আমরা তোমাদের দিতে পারি। এই পর্দার অন্তরালে এরকম কিছু বিষয় চলছে। এখন আমেরিকার একজন সিনেটর বলছেন যে পাকিস্তান আমাদের বন্ধু সেজে এই আলোচনার মধ্যে ঢুকে গোপনে ইরানকে সহযোগিতা করে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। পাকিস্তান বলছে এরকম ঘটনা ঘটেনি। তবে এখানে ইরান পাকিস্তানের সাথে তাদের যে সীমান্ত রয়েছে, এই সীমান্ত দিয়ে ইরানের অনেক পণ্য পাকিস্তান হয়ে পৃথিবীর বাজারে যাচ্ছে, তুরস্ক হয়ে পৃথিবীর বাজারে যাচ্ছে, আজারবাইজান হয়ে পৃথিবীর বাজারে যাচ্ছে। এটাকে এই মুসলিম রাষ্ট্রগুলো গোপনে কন্টিনিউ করছে। এটা নিঃসন্দেহে একটা পজিটিভ সাইন। আফগানিস্তানও ইরানকে সহযোগিতা করছে। তো সবকিছু মিলে ভারত পাকিস্তানকে বিপদে ফেলতে চাইছে, কিন্তু সুবিধা করতে পারছে না। পাশাপাশি ইরানের এই ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু নতুন করে টেনশনে পড়ে গেছেন যে আসলে ইরান কি করতে চায়। ডোনাল্ড ট্রাম্প যে বারবার বলছেন যে আমাকে নিউক্লিয়ার গুলো দিয়ে দাও, বিনিময় যা লাগে সব দেব, ইরান বলছে না, ইম্পসিবল, এটা হতেই পারে না।
শিয়ালের কাছে নাকি মুরগি দেয়, এটা হয়? তো ডোনাল্ড ট্রাম্প তিনি নতুন করে আবারও যে বক্তব্য দেন, সেই বক্তব্যগুলো আসলে হাস্যরসের কারণ আমরা দেখলাম যে $100 মধ্যে একটা ছবি বসিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, পাসপোর্টের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ছবি বসিয়েছেন। হঠাৎ করে আমার শেখ হাসিনার কথা মনে পড়ে গেল। শেখ হাসিনা বাংলাদেশের বাথরুম থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, বাথরুম, টয়লেট, শৌচাগার, সব জায়গায় তার বাবার ছবি আর নিজের ছবি বসিয়েছিল। 36 জুলাইয়ের পর আর শেখ হাসিনার অস্তিত্ব বা শেখ মুজিবের অস্তিত্ব বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। মানুষের স্থান হওয়া উচিত হৃদয়। মানুষের অবস্থা যদি হয় পোস্টারে, দেয়ালের পিকচারে, জোরপূর্বক বাথরুমের ছবিতে, সেটা যে কোনো সময় পরিবর্তনের সাথে মুছে যেতে পারে। শেখ হাসিনা 16 বছর বা 15.5 বছর ক্ষমতায় থেকে পাথর দিয়ে, মূল্যবান পাথর দিয়ে কোটি কোটি টাকা খরচ করে যত ইমারত বানিয়েছেন, মূর্তি বা ভাস্কর্য বানিয়েছেন, ভেঙে চুরমার করে দিয়েছে। এগুলো থাকে না, থাকতে হয় হৃদয়। যেমন আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি তাকে নিয়ে মাতামাতি করে না। ইভেন বর্তমান তারেক রহমানও তার ছবি বা মায়ের ছবি রাষ্ট্রীয় কার্যালয়ে বাধ্যতামূলক করেননি। এটি ভালো সাইন। তো ডোনাল্ড ট্রাম্প তার ছবি পাসপোর্টে পাশাপাশি $100 ছবিতে দিয়েছেন। এই ছবিটি দেখে আজকে আমার শেখ হাসিনার কথা খুব মনে পড়ছে। তিনি হয়তো থাকলে আমরা দেখতাম যে বাংলাদেশের আরো কিছুতে তার নাম বা তার বাবার নাম থাকতো। প্রিয় দর্শক, শেষ যে সংবাদটি দিয়ে বিদায় নিতে চাই, সেটা হলো আরব রাষ্ট্রগুলো যে হিসেবে ইরানকে মাপছে, ইরান সেই অবস্থায় নেই। আরব রাষ্ট্রের ভেতর থেকে সৌদি এবং কাতারের যুবরাজরা কথা বলতে শুরু করেছেন। তারা বলছেন যে এই লড়াইটা নেপথ্য থেকে ইসরায়েল করাচ্ছে, মুসলমানদেরকে বিভাজিত করছে বা ষড়যন্ত্রমূলক গ্রেটার ইসরায়েলের রূপরেখা নিয়েই তারা মুসলমানদের মধ্যে বিরোধ সৃষ্টি করছে। এটা কিন্তু 100% সত্য কথা। এখন মুসলিম শাসকরা এটা বুঝবেন কবে? একদিকে ভারত বাংলাদেশের দিকে রক্তচক্ষু দেখাচ্ছে, তারেক রহমানের উপর ব্যাপক চাপ সৃষ্টি করছেন। আবার আমরা অন্যদিকে দেখছি, আজকে একটা বিষয় আমার খুব খারাপ লাগছে, তারেক রহমান যখনই যেখানে যান, ছাত্রদল, যুবদলের নেতারা তার পিছনে দৌড়াদৌড়ি করেন। প্লিজ এটা করবেন না। আমি আজকেও আমার খুব কাছের ক্লোজ তারেক রহমানের নিরাপত্তা যারা আছে তাদের সাথে কথা বলছিলাম হোয়াটসঅ্যাপে। বললাম যে এই কাজটা আপনারা করতে দিয়েন না। জিয়াউর রহমানকে যারা হত্যা করেছে তারা কিন্তু তার খুব কাছের লোক ছিল। শেখ মুজিবকে যারা হত্যা করেছিল তারা খুব কাছের লোক ছিল। বিশ্বাসঘাতকরা খুব কাছে হয়, দূরে হয় না। এই আবিদ, আমান, রাকিব, এরা তারেক রহমানের পিছনে, আর আমাদের নয়ন, চাঁদাবাজ নয়ন, এরা যে দৌড়াদৌড়ি করছে, এরা তো কেউ বিএনপির বড় সম্পদ নয়। এদেরকে যখন অর্থ দেওয়া হবে এরা বিক্রি হয়ে যাবে। এরা রাজনীতি করে কেন? দুটো টাকার জন্য। আবিদ কেন রাজনীতি করে? কিছু টাকার জন্য। আমান কেন রাজনীতি করে? টাকার জন্য। ভবিষ্যতে বড় পদ পাবে, টাকা কামাই করবে, তাই তো। শত্রুরা করে কি, এই খুব কাছের লোকগুলোকে বড় অঙ্কের টাকা দিয়ে কিনে ফেলে, তারপর এদের মাধ্যমে বড় দুর্ঘটনা ঘটায়। জিয়াউর রহমানকে খুব দূরের লোকরা এসে মারেনি, খুব কাছের লোকরা বিশ্বাসঘাতকতা করেছে। গাদ্দাফিকে কারা মেরেছে? এই প্রতিটা হিস্ট্রি দেখেন না, খুব ক্লোজ লোকেরা বিশ্বাসঘাতক হয়। তো তারেক রহমানের প্রতি ভালোবাসা থাকলে তার যে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন, সেটাকে বাস্তবায়ন করেন। তার পেছনে, গাড়ির পিছনে দৌড়াদৌড়ি করে একটু সালাম দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করেন, এটা খুব নির্লজ্জকর একটা ব্যাপার। খুব অশ্লীল লাগে আমার কাছে, খুব অশ্লীল লাগে। এগুলো করে তার জীবনটাকে হুমকিতে ফেলে দেয় বিএনপির লোকেরা। আর বিএনপির লোক তো জানেনি সবচেয়ে বেশি বিক্রি হওয়া একটি দল, টাকা দিলে কিনা যায়। গত 15-16 বছরে হাসিনা ম্যাক্সিমাম নেতাকে টাকা দিয়ে কিনে ফেলেছিল। তারা আন্দোলন সংগ্রাম সেভাবে করেনি, শুধু রুটিন ওয়ার্ক আন্দোলন করেছে। বেগম জিয়ার বালুর ট্রাক সরাতে আসেনি, মার্চ ফর ডেমোক্রেসিতে কেউ নামেনি, সবাই ফোন বন্ধ রেখেছিল। এটা বেগম জি আমাকে নিজের সামনে বলেছিলেন গুলশার অফিসে, যে কারো ফোন চালু পাওয়া যায়নি। এই যে মির্জা আব্বাস, তার ফোনটিও বন্ধ ছিল, সবার ফোন বন্ধ ছিল। এরা সবাই আন্দোলনের সময়, ঘোষণার সময় থাকে, তারপরে হাসিনার নির্দেশে সব চুপ হয়ে গেছে। তো এরা হাসিনা বা দিল্লির টাকায় তারেক রহমানকেও বড় ক্ষতি করতে পারে। এই ব্যাপারে বিএনপিকে অবশ্যই সজাগ থাকতে হবে, কারণ বিএনপিকে বিশ্বাস করার খুব বেশি সুযোগ নেই।
বিশ্বাসঘাতক বিএনপির পুরো কি বলবো রন্ধে রন্ধে আছে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।